ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সৌভাগ্যক্রমে জীবিত একজন, 242 আরোহীর বাকি সবার মৃত্যু। পাইলটের ভুল নাকি বিমানের ত্রুটি? হাসিনার সাথে দেখা করতে ভারতে জয়, শুধু কি মায়ের সাথে সাক্ষাৎ নাকি আওয়ামী লীগ নেতাদের সাথেও বৈঠক করবেন তিনি? পরিকল্পনা কি? এবারে সড়ক পথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে শত শত সাহসী অধিকার কর্মী। ইসরায়েলের অবরোধ ভাঙার ডাক, আতঙ্কে কি নেতানিয়াহু? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় একজন ছাড়া হতভাগ্য 242 আরোহীর সবাই মারা গেছেন। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে 40 বছর বয়সী একজন। একই সাথে আহমেদাবাদের মেডিকেল হোস্টেলের যে ভবনগুলোর উপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে ঘটেছে হতাহতের ঘটনা। পুড়ে ছাই হয়ে গেছে ভবনগুলো। বিধ্বস্তের পরপরই বিমানটিতে আগুন ধরে যাওয়ায় নিহত যাত্রীদের বেশিরভাগেরই পরিচয় শনাক্ত করা যায়নি। এত বড় বিমান দুর্ঘটনায় স্তম্ভিত, শোকে আচ্ছন্ন গোটা ভারত। এই দুর্ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে বোয়িং এর নিরাপত্তা নিয়ে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেও আজ করা কঠিন ছিল ইতিহাসের কতটা ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ভারত। স্বাভাবিক গতিতেই যাচ্ছে বিমানটি। প্রথমে এমনটা মনে হলেও পর মুহূর্তেই আহমেদাবাদের 4টি ভবনের ওপর আশ্রে পড়ে বোয়িং এর 787-8 ড্রিমলাইনার যাত্রীবাহী বিমানটি। সাথে সাথেই আগুন ধরে যায় তাতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, দুর্ঘটনায় শুধু বিমানটিই নয়, আগুন ধরেছিল যে ভবনগুলোর উপর বিমানটি আশ্রে পড়ে। পুড়ে ছাই হয়ে গেছে সে ভবনগুলো। শুধু তাই নয়, ছাই হয়ে গেছে আশেপাশের যানবাহনগুলো। ভারত সরকার জানিয়েছে বিমানটি আহমেদাবাদের যে 4টি ভবনের উপর আশ্রে পড়ে তার সবগুলোই একটি মেডিকেল কলেজের হোস্টেল। সেখানে MBBS শিক্ষার্থী থাকত। ফলে ভয়াবহ এই দুর্ঘটনায় কেবল বিমানের হতভাগ্য 242 আরোহী নয়, দুর্ভাগ্যক্রমে হতাহত হয়েছে ওই 4টি ভবনের অধিবাসীরাও। সৌভাগ্যক্রমে বিমান দুর্ঘটনায় বেঁচে গেছেন 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় একমাত্র নিশ্চিত জীবিত তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে 5 মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় হোস্টেলের ভেতরে 60 জন ইন্টার্ন চিকিৎসক ছিলেন। সে সময় মেডিকেল শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটল? এটি কি পাইলটের ভুলে নাকি বিমানেই কোনো ত্রুটি ছিল? আবারও কেন সামনে চলে এসেছে বোয়িং এর নিরাপত্তা ইস্যু? ভারত কর্তৃপক্ষ জানিয়েছে বোয়িং এর 787-8 ড্রিমলাইনার বিমানটি স্থানীয় সময় দুপুর 1টা 38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে। তবে রানওয়ে ছাড়ার 1 মিনিটের কম সময়ের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলে জরুরি সংকেত পাঠান পাইলট। কিন্তু বিমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও আর কোনো জবাব পাওয়া যায়নি। পর মুহূর্তেই বিমান বিধ্বস্তের খবর পায় কর্তৃপক্ষ। ভারতের এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে খুব বেশি দূর নয়, মাত্র 625 ফুট উপরে বিমানটি উঠতে পেরেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানটি আশ্রে পড়ার পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। দক্ষ পাইলট থাকার পরও কেন এত বড় দুর্ঘটনা? ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন সবরওয়াল, যার বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল 8200 ঘন্টা। আর সহ পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর, যার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল 1100 ঘন্টা। তার সত্ত্বেও আকস্মিক এত বড় দুর্ঘটনা এড়ানো যায়নি কেন? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন পাইলটের ভুল, বিমানের ত্রুটি বা পরিবেশগত কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শেষ করার আগ পর্যন্ত সঠিকভাবে কিছু বলা সম্ভব নয় বলে মনে করছেন তিনি। দুর্ঘটনার অনেক কারণ থাকতে পারে। এটি পাইলটের ভুল বা বিমান সংস্থার ভুল হতে পারে। প্রকৃত বিমানেরই সমস্যা থাকতে পারে। এটি পরিবেশগত কারণেও হতে পারে। এটি বাতাসের কারণেও এমন পরিস্থিতি হতে পারে। তাই অনেক সমস্যা রয়েছে যা দুর্ঘটনার পেছনে দায়ী। তবে সঠিক তথ্য পাওয়া যাবে তদন্তের পরেই। আহমেদাবাদের হাসপাতালগুলোতে চলছে মৃত্যু মিছিল। আসছে একের পর এক মৃতদেহ, আসছে আহতরা। দুর্ঘটনায় মৃতদের বেশিরভাগই আগুনে পুড়ে যাওয়ায় চেনা যাচ্ছে না লাশ। দ্রুত তা শনাক্ত করতে পরিবারের কাছ থেকে DNA নমুনা চেয়েছে গুজরাট প্রশাসন। হতাহতদের ভিড় আর স্বজনদের হাহাকারে ভারী হয়ে উঠেছে গুজরাটের হাসপাতালগুলোর পরিবেশ।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে মেডিকেল ও ফায়ার সার্ভিস কর্মী সহ অন্তত ৩৫টি দল। বিমানটিতে ২৩০ জন যাত্রী, ১২ জন বিমান কর্মী ছিলেন। তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। এছাড়া ওই বিমানে ছিলেন ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, জয় মায়ের সাথে দেখা করতে গেলেও এর মাঝেই আওয়ামী লীগকে নতুন করে গোছানোর পরিকল্পনা খুঁজে পেয়েছেন কেউ কেউ। গুঞ্জন আছে ভারতের বিভিন্ন শহরে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের সাথেও দেখা করতে পারেন জয়। শহীদ আরাফাতের আরও একটি রিপোর্ট। হঠাৎ করেই ভারতের মাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এরই মধ্যে মা ছেলে একসঙ্গে কোরবানির ঈদ করেছেন। বোন সাইমা ওয়াজেদ পুতুল এবং খালা শেখ রেহানার সাথেও দেখা হওয়ার কথা রয়েছে। এমনকি আওয়ামী লীগ নেতাদের সাথেও আলোচনা হওয়া নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের ধারণা, পারিবারিক সফর হলেও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও তারা কথা বলতে পারেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী গেল শুক্রবার অর্থাৎ ঈদের একদিন আগে ভারতের মাটিতে পা রাখেন সজীব ওয়াজেদ জয়। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন তিনি। শুক্রবার বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছে দেওয়া হয় শেখ হাসিনার গোপন ঠিকানায়। সেখানে শেখ রেহানাও অবস্থান করছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আগে থেকে দিল্লিতে থাকেন, তাই তাদের সাক্ষাৎ হয়েছে এবং ঈদ একসাথেই করেছেন জানা গেছে এমনটাও। এটিকে পারিবারিক সফর বলা হলেও অনেক আওয়ামী লীগ নেতা বলছেন রাজনৈতিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সাথে জয়ের কি আলোচনা হলো তা জানতে উদগ্রীব নেতাকর্মীরা। আশা করছেন এ বিষয়ে তারা শিগগিরই জানতে পারবেন। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে ভারতে আশ্রয় নেন পদত্যাগী প্রধানমন্ত্রী। তার আগে থেকেই অনেকে ভারতে চলে গেছেন, আছেন এমন গুঞ্জনও। পরেও ভারতে ঢুকেছেন সাবেক মন্ত্রীসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। তাদেরকে কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে দেখাও গেছে। আর তাই দলটির নেতাকর্মীদের ধারণা, ভারতে বসে আওয়ামী লীগ নেতাদের সাথে জয়ের সরাসরি দেখা সাক্ষাৎ হওয়া কঠিন কোনো কাজ নয়। তবে প্রতিবেদন অনুযায়ী এবারের সফরে জয়ের কলকাতা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বৃহত্তর পরিসরে না হয়ে সীমিত আকারে সুবিধাজনক কোনো স্থানে জয়ের সাথে বৈঠক করতে পারেন নেতারা। এ দফায় বেশি দিন ভারতে থাকবেন না জয়। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারেন শেখ হাসিনার ছেলে ও তার সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গাজার দীর্ঘ অবরোধের অন্ধকারে আলো জ্বালাতে শত শত সাহসী মানবাধিকার কর্মী সড়কপথে গাজার দিকে রওনা দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হল প্রতীকী এই অভিযানের মাধ্যমে গাজার উপরে আরোপিত অবরোধ ভাঙা এবং আন্তর্জাতিকভাবে সচেতনতা সৃষ্টি করা। এই দলটিতে কমপক্ষে ১৫০০ লোক রয়েছে। কাফিলাতুস সুমুদ নামের এই বহরটিতে শতাধিক গাড়ি এবং কয়েক ডজন বাস রয়েছে। বিস্তারিত মির ফজলের আপডেট ডেস্ক রিপোর্টে। বুক ভরা সাহস, কণ্ঠে নীরব প্রতিজ্ঞা আর হাতে ফিলিস্তিনের পতাকা। শত শত অধিকার কর্মী একজোট হয়ে আগাচ্ছেন অবরুদ্ধ সেই উপত্যকার দিকে। এই দৃশ্য দেখে মনে হবে যেন যুদ্ধ বিধ্বস্ত গাজার দিকপানে এগিয়ে চলছে মানবতার এক চলমান বহর। গত ৯ জুন ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে তিউনিসিয়া থেকে সড়ক পথে গাজা অভিমুখে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী। কাফিলাতুস সুমুদ নামের এই বহরটিতে শতাধিক গাড়ি এবং কয়েক ডজন বাস রয়েছে। এই দলটিতে কমপক্ষে ১৫০০ লোক রয়েছে। তারা আলজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো ও তিউনিসিয়ার নাগরিক। তাদের মূল উদ্দেশ্য হল প্রতীকী এই অভিযানের মাধ্যমে গাজার উপর আরোপিত অবরোধ ভাঙা এবং আন্তর্জাতিকভাবে সচেতনতা সৃষ্টি করা। ১১ জুন বহরটি লিবিয়ার জাউইয়া শহরে পৌঁছায়। লিবিয়া থেকে আরও অনেক লোক এই বহরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। লিবিয়ায় বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদন জানান হাজার হাজার মানুষ। এছাড়া বহরের গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ। এই আন্দোলনের একটি স্পষ্ট লক্ষ্য রয়েছে, আর সেটি হলো ফিলিস্তিনের মুক্তি এবং গাজায় আমাদের ভাইদের ওপর অবরোধ ভেঙে ফেলা। তাদের নির্মূল করা হচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় তাদের পুড়িয়ে মারা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। আমাদের লক্ষ্যের শেষ বিন্দুতে পৌঁছানো পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা অনুযায়ী 12 জুন লিবিয়া থেকে বহরটি মিশরের কায়রোতে যাওয়ার চেষ্টা করবে। এরপর আগামী 15 জুন গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে পৌঁছাবে। তবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা সংলগ্ন সীমান্ত এলাকায় আরিশ শহর এবং রাফা সীমান্ত ক্রসিং রয়েছে। সেখানে যাওয়ার আগে যে কোনো বিদেশি প্রতিনিধি দলকে অনুমতি নিতে হবে। এদিকে ফিলিস্তিনের দিকে যাত্রা করা বিশাল বহর নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা দিয়েছেন, বহরটিকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়তে পারেন। ফলে বহরটির যাত্রা আটকাতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গত সপ্তাহে অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ম্যাডলিনা জাহাজে পরিবেশবাদী গ্রেটা থানবার্গ সহ 12 অধিকার কর্মী গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে ইতালি থেকে রওনা দিয়েছিলেন, কিন্তু জাহাজটি আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে দখলে নিয়ে নেয় ইসরায়েলি নৌবাহিনী। পরে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 4 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলেও বাকিরা এখনও ইসরায়েলেই রয়েছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পরমাণু কার্যক্রম নিয়ে চলমান আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কা যখন জোরালো হচ্ছে, ঠিক সেই সময় পরমাণু অস্ত্র বহনে সক্ষম 2000 কেজি ওজনের পরমাণু অস্ত্রবাহী একটি মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি ইরানের মিসাইলের আওতায় রয়েছে বলে সতর্ক করে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র কোনো প্রকার হামলা চালালে পাল্টা হামলায় ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্ট। এই মুহূর্তে খুবই অস্থির এক সময় পাড়ি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। পরমাণু কার্যক্রম নিয়ে তেহরানের সাথে ওয়াশিংটনের চলমান সমঝোতা আলোচনা সফলতার মুখ দেখবে না বলে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে পূর্বের অবস্থান অনুসারে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে, এমন আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠছে। একই সাথে জটিল এই পরিস্থিতিতে মার্কিন মিত্র ইসরায়েলও যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরানের পরমাণু স্থাপনায়, এমন গুঞ্জনও বাড়ছে। সব মিলিয়ে সম্ভাব্য হামলার আশঙ্কায় পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রাখছে ইরানও। যে কোনো হামলা চালানো থেকে শত্রুকে নিরস্ত করতে নানাভাবে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে তারা। এরই অংশ হিসেবে এবারে পরমাণু অস্ত্র বহনে সক্ষম 2 টন ওজনের ওয়ারহেড বাহী ব্যাপক শক্তিশালী একটি মিসাইলের পরীক্ষা চালিয়েছে তারা। এ নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ওই পরীক্ষা সফল হয়েছে। 11 জুন মন্ত্রিসভার এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ। এর মধ্য দিয়ে ইরানের মিসাইল সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বাড়ল উল্লেখ করে নাসিরজাদেহ বলেন, ইরানে যুক্তরাষ্ট্র কোন প্রকার হামলা চালালে পাল্টা হামলা হবে ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি ইরানের মিসাইলগুলোর আওতায় আছে। ইরান হামলার শিকার হলে বা যুদ্ধ চাপিয়ে দেয়া হলে এই অঞ্চলে মার্কিনীদের সব ঘাঁটি নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে ট্রাম্পের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাসিরজাদেহ। হামলা হলে ইরানের যে ক্ষয়ক্ষতি হবে, পাল্টা হামলায় মার্কিনীদের ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক বেশি হবে হুমকি দিয়ে এই মন্ত্রী আরো বলেন, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে বাধ্য হবে মার্কিনীরা। এ অঞ্চলে তাদের প্রতিটি ঘাঁটিতে হামলার সক্ষমতা ইরানের আছে। যে কোনো ধরনের হামলার জন্য ইরানের সামরিক বাহিনী সর্বতোভাবে প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে ইরানের সাথে সমঝোতা আলোচনা ভেস্তে যেতে পারে সন্দেহ প্রকাশ করে ট্রাম্প জোরের সঙ্গে বলেছেন, ইরানকে কোনো মতেই পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। 15 জুন ওমানের রাজধানী মাস্কাটে পরমাণু কার্যক্রম বিষয়ে 6ষ্ঠ দফার আলোচনায় বসার কথা যুক্তরাষ্ট্র ও ইরানের। এই আলোচনা আর এগোবে নাকি পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাবে তার আঁচ পাওয়া যাবে আসন্ন এই বৈঠকের পর। এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রকে পাল্টা প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ইরান। এর আগে দেয়া যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবকে অন্যায্য বলে নাকচ করে দেয় তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজেদের কূটনীতিক ও কর্মীদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনৈতিক মিশনে কর্মরতদের পরিবারের সদস্যদেরও দেশ ত্যাগে উৎসাহিত করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার শঙ্কা থেকে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এছাড়া ইরানের উপর ইসরায়েলের সম্ভাব্য হামলা ও ইরানের পাল্টা জবাবকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
এবার মধ্যপ্রাচ্য থেকে তাদের কর্মী সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আল জাজিরার তথ্য অনুযায়ী এই পদক্ষেপ অঞ্চলটিতে বাড়তে থাকা উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর তথ্য অনুসারে ইরানের উপর ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেও কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও মার্কিন কূটনীতিকদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানায় তারা বর্তমান পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত 11 জুন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান সংশ্লিষ্ট অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সেখানে থাকা কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে এবং ইরান সম্পর্কে তিনি স্পষ্টভাবে জানান তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি একেবারেই পরিষ্কার ও সোজা কথা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা অচল অবস্থায় পৌঁছেছে। সিবিএস এর তথ্য মতে ইসরায়েল ইরানে সামরিক হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ফলে ওয়াশিংটনের আশঙ্কা ইসরায়েল যদি আক্রমণ চালায় তাহলে ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালাতে পারে। এদিকে জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানায় তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কেবল পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। মিশনটি আরও বলেছে এই সংকট নিরসনের একমাত্র কার্যকর উপায় হচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা, সামরিক আগ্রাসন নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন যদি তাদের বিরুদ্ধে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে শত্রুপক্ষ ইরানের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছাড়তে বাধ্য হতে হবে, কারণ ওই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি ইরানের নজরদারির মধ্যে রয়েছে। এই সপ্তাহে ওমানের ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের। সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাতের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।